আসসালামু আলাইকুম। তৃতীয় বর্ষ বিশেষ কোর্সের শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের সাইটোজেনেটিক্স তৃতীয় লেকচার। আমার ঘড়িতে এখন বাজতেছে প্রায় রাত 4:09। রাত না, ঠিক ভোর বলা যায়, ভোর 4:09। সন্ধ্যায় তোমাদের ক্লাস কন্টেন্টগুলো রেডি করে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। মাত্র ওঠার পরে আবার রেকর্ডে বসলাম। তো তোমরা ক্লাসটা এখনই আপলোড হয়ে যাবে। সকালের মাঝেই আমরা চেষ্টা করব ক্লাসটাকে দেখে শেষ করে, এবং আপ্রাণ চেষ্টা রাখবো সন্ধ্যার আগে অন্তত পক্ষে রাতেই ক্লাস নোটগুলো সাবমিট করে দেওয়ার জন্য। আজকে ক্লাসটা একটু ভিন্ন রকম, তার বেশ কয়েকটা কারণ। যার একটা কারণ হচ্ছে, আজকে আমরা যে টপিকটা শিখবো এটাকে বলা হয় ইনভার্সন। এটা এমন একটা টপিক, প্রতিবারই এখান থেকে কোয়েশ্চেন থাকে, বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সকল কোয়েশ্চেনগুলো স্কিপ করে যায়। যদি স্কিপ করার অপশন থাকে, টিচাররা পর্যন্ত আমি বলতে শুনছি যে তোমরা সাইটোলজি থেকে দিয়ে দিবা সহজ, সাইটোজেনেটিক্স কেন দিতে হয়। বাট আজকের ক্লাসের পরে আশা করি তোমাদের এই দর্শন, এই ফিলোসফিটা চেঞ্জ হয়ে যাবে। সাইটোজেনেটিক্স আসলে ভয়ের তো না। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, আমরা এখান থেকেও বরং সাইটোলজির চেয়ে ভালো উত্তর করতে পারবো ইনশাল্লাহ। তো সেই সুবাদে আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস কন্টেন্টে প্রবেশ করতেছি। আমরা আজকে যা পড়বো তা হচ্ছে ইনভার্সন। তো চলো আমরা স্লাইডে চলে যাই। মাইক্রোফোনটা আজকে একটু ডিস্টার্ব করতে পারে, কেননা আজকে ক্যামেরাতে রেকর্ড করতেছি তো ফোনে, পিসিতে না। আর এটার মাঝে ওই যে তোমার 3.5 মিলিমিটার মাইক্রোফোন জ্যাকটা নাই, যার জন্যে আমি আমার মাইক্রোফোন কানেক্ট করতে পারতেছি না। সরাসরি ফোনের মাইক্রোফোনেই ক্লাসটা রেকর্ড হচ্ছে। তো প্রথমে আমরা ইনভার্সন কি তা সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি। ক্লাস শুরু হচ্ছে। আমরা একদম সাইটোজেনেটিক্সের সূচনা লেকচারে যেদিন আমরা ক্রোমোজোমীয় অ্যাভার্সন বা অপেরণ পড়ছিলাম, ওই দিন একটু ইনভার্সন সম্পর্কে আইডিয়া পাইছি প্রত্যেকেই। ইনভার্সন প্রসেসটা আসলে কি? কোনো একটা ক্রোমোজোমের একটা নির্দিষ্ট জিন অংশ যদি ভেঙে গিয়ে সেখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে সংযুক্ত হয়, তাকে বলা হয় ইনভার্সন। একটা উদাহরণ দেখি আমরা এখানে। হ্যাঁ, ধরো এখান থেকে আমি 3টা মার্কার বাছাই করলাম, 3টা মার্কার পেন বাছাই করলাম। এই 3টা মার্কার পেন ধরো তুমি একটা ক্রোমোজোম, প্রত্যেকটা মার্কার পেন এক একটা জিন অংশ ধারণ করতেছে। ওকে, এটা চেঞ্জ করে আমি ব্ল্যাক দিয়ে দিই, তাহলে দেখতে আরো সুন্দর দেখা যাবে। এই তো ধরো এটা একটা ক্রোমোজোম। এবার এই ক্রোমোজোমের মাঝখানের জিন অংশটা কোনো কারণে সামহাও ভেঙে গেল। শুধু ভেঙে গিয়ে ক্ষান্ত হইল না, সে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেল। উল্টে এদের মাঝখানে আবার যেখানে যুক্ত ছিল এখানে এসে যুক্ত হইল। জাস্ট তার ফরমেশনটা চেঞ্জ হয়ে গেছে, দিকটা চেঞ্জ হয়ে গেছে। এই ঘটনাটাকে বলা হয় ইনভার্সন, আর এই জিনটাকে বলা হয় ইনভার্টেড জিন। ওকে, তো আমরা এবার একটু স্লাইডে যাই। এখানে আমরা শুরুতেই ইনভার্সনের একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করছি। দেখো, উপরের জিনটাকে আমি নীল কালিতে লেখার চেষ্টা করছি, ক্রোমোজোমটাকে। এটা একটা স্বাভাবিক ক্রোমোজোম, 1 থেকে 8 পর্যন্ত তার প্রত্যেকটা জিন সিরিয়ালি সন্নিবেশিত আছে। তাহলে এটা হচ্ছে একটা সাধারণ ক্রোমোজোম। নিচে লক্ষ্য করো, 1, 2, 3 পর্যন্ত সিরিয়াল ঠিক থাকার পরে 4, 5, 6 উল্টে গেছে। 6, 5, 4 হয়ে গেছে, অর্থাৎ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেছে। 5টাকে সেন্টার ধরে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেছে। 6 চলে আসছে বাম দিকে, 4 চলে গেছে ডান দিকে, বাকিটা আবার ঠিক আছে। তাহলে এই ক্রোমোজোমটাকে বলা হচ্ছে ইনভার্টেড ক্রোমোজোম, আর এই ঘটনাটাকে বলা হচ্ছে ইনভার্সন। এই ইনভার্সন 2 প্রকৃতির প্রধানত। একটাকে বলা হয় প্যারাসেন্ট্রিক ইনভার্সন, একটাকে বলা হয় পেরিসেন্ট্রিক ইনভার্সন। প্যারা মানে মনে রাখবা সেন্ট্রোমিয়ার ব্যতীত, পেরি মানে মনে রাখবা সেন্ট্রোমিয়ার যুক্ত। তাহলে আমরা যদি বলি
যে যে ইনভার্সনে সেন্ট্রোমিয়ার যুক্ত হবে না, সেন্ট্রোমিয়ারের আলাদা, সেন্ট্রোমিয়ারের সাথে এর ইনভার্সনের কোনো সম্পর্ক নাই, সেটা হচ্ছে প্যারাসেন্ট্রিক। আর যেখানে সেন্ট্রোমিয়ার সহ তাকে নিয়ে ইনভার্সন ঘটে সেটা হচ্ছে পেরিসেন্ট্রিক। দুইটা এক্সাম্পল দেখাইছি এখানে, আমরা লক্ষ্য করো 1 থেকে 8 পর্যন্ত। নিচে এসে দেখো 1 থেকে 4 পর্যন্ত, এটাতে 1 থেকে 4 পর্যন্ত ঠিক থেকে 5, 6, 7 যে জিনটা ছিল এখানে, এই 5, 6, 7 জিনটা নিচে এসে উল্টে 7, 6, 5 হয়ে গেছে। ওকে, তাহলে এটা একটা ইনভার্সন। বাট সেন্ট্রোমিয়ার কোথায়? সেন্ট্রোমিয়ার কিন্তু এইখানে। তাহলে সেন্ট্রোমিয়ারের সাথে এই ইনভার্সনের কোনো সম্পর্ক নাই, সে আলাদাভাবে ঘটছে। তাহলে এটা হচ্ছে একটা প্যারাসেন্ট্রিক ইনভার্সন। বাট ডান দিকে লক্ষ্য করো, এখানে 1 থেকে 8 পর্যন্ত একটা স্বাভাবিক ক্রোমোজোম দেখানো হয়েছে। নিচে এসে দেখো এখানে এই 3, এই 4, এই 5, এই 3টা উল্টে গেছে, 5, 4, 3 হয়ে গেছে, বাকিটা ঠিক ঠিকই আছে। তাহলে এই 5, 4, 3 এই অংশটা হচ্ছে ইনভার্টেড অংশ। বাট এই ইনভার্টেড অংশের মাঝখানে কি আছে? সেন্ট্রোমিয়ার আছে। তাহলে যদি ইনভার্টেড অংশের মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে সেটা পেরিসেন্ট্রিক, অন্যথায় সেটা প্যারাসেন্ট্রিক ইনভার্সন। আশা করি ক্লাসিফিকেশনটা তোমরা বুঝে গেছো। এখন আমরা কিন্তু ইনভার্সন থেকে সব পড়তেছি না, ইনভার্সনের আরও ক্লাসিফিকেশন আছে, টেন্ডেম, রিভার্স টেন্ডেম ইত্যাদি ইত্যাদি। ওটা আমরা অন্য একটা ক্লাসে দেখার চেষ্টা করব। আজকের ক্লাসের টার্গেটটা তাহলে আমাদের কি? আজকের ক্লাসের টার্গেট হচ্ছে আমাদের একটা বড় টপিক শিখে ফেলা। এই ইনভার্সনের মূল টপিক যেটা, সেটা হচ্ছে কি, যে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যে ইনভার্টেড ক্রোমোজোমের কোষতাত্ত্বিক আচরণ বিশ্লেষণ, যেটাতে ক্রসিং ওভার থাকবে, সিনেপসিস থাকবে, লোভ সৃষ্টি থাকবে। তো প্রত্যেকটা বিষয় আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করবো। এখান থেকে একটা ফুলফিল বড় প্রশ্নের আশা তোমরা করতে পারো ইনশাল্লাহ। ওকে, তো বাদ বাকি যে ছোটখাটো প্রশ্নগুলো, এগুলো আমরা আলাদা ক্লাসে যখন পরবর্তী লেকচারে ট্রান্সলোকেশন পড়বো তার সাথে আমরা ওইগুলো অ্যাড করে দিব। তো আজকের ক্লাসের মূল টপিকটা আমাদের উপজীব্য থাকবে এই প্যারাসেন্ট্রিক ইনভার্সনের কোষতাত্ত্বিক বিবরণগুলো প্রত্যেকটা শিখে ফেলা। ওকে, তাহলে আমরা সেই টার্গেট অনুযায়ী অগ্রসর হই। আমরা এবার শুরুতে দেখব এই ইনভার্সন শিখতে গেলে মিওসিসের কোন ধাপে কি ঘটে তার একটা ফ্ল্যাশব্যাক দরকার তোমাদের। তোমরা মিওসিস পড়ে আসছো ইন্টারমিডিয়েটে, সেকেন্ড ইয়ারে মেবি ছিল, থার্ড ইয়ারেও আছে, সাইটোলজিতেই আছে। তো এই মিওসিসের যে ধাপগুলো আমাদের আজকের পড়ার জন্য দরকার, ওই ধাপগুলোর কিছু বিশেষ বিবরণ এখন আমরা দেখার চেষ্টা করব। চলো, তাহলে আমাদের এবারকার টপিকের নাম হচ্ছে হাইলাইটেড ওয়ার্কস ইন মিওসিস। মিওসিসের মাঝখানে কিছু চিহ্নিত কাজ। তো সেই কাজটা শুরু হয়, প্রোফেজ শুরু হওয়া মাত্রই, কোষ বিভাজনের প্রথম স্টেজ বা মিওসিসের প্রথম স্টেজ প্রোফেজ। তো এই প্রোফেজটা যখন শুরু হয়, আমরা প্রত্যেকে জানি প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে 2টি করে ক্রোমাটিড সৃষ্টি করে। তাহলে আমরা এখানে ধরো 1 আর 2 দিয়ে 2টা ক্রোমোজোমকে দেখানোর চেষ্টা করছি। একটা ক্রোমোজোম স্বাভাবিক, উপরেরটা, নিচেরটা হচ্ছে ইনভার্টেড। কিভাবে বুঝতেছি আমরা? দেখো, উপরের ক্রোমোজোমটাতে এ, বি, সি, ডি, ই আছে, নিচের ক্রোমোজোমটাতে এ, বি পর্যন্ত ঠিক থেকে নিচেরটা কিন্তু উল্টে গেছে, এই সিডির জায়গায় ডিসি হয়ে গেছে, ই আবার ইর জায়গাতেই আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে নিচেরটা হচ্ছে একটা ইনভার্টেড ক্রোমোজোম। এখন এরা তো ছিল জাস্ট 2টা হোমোলোগাস ক্রোমোজোম। এরা যখনই প্রোফেজ ধাপ অতিক্রম করবে, প্রত্যেকটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বাদে 2টা করে শাখায় বিভক্ত হয়ে যাবে, যাদেরকে আমরা ক্রোমাটিড বলি। দেখো, 1 নং ক্রোমোজোমটা ভেঙে 1, 2 হয়ে গেছে, 1, 2 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তাদের প্রত্যেকটাই কিন্তু একটা সেন্ট্রোমিয়ারে যুক্ত, বাট তাদের 2টা করে শাখা হয়ে গেছে, 2টা করে 2 দিকে শাখা হয়ে গেছে। বুঝাইতে পারছি? নিচের ক্রোমোজোমটার ক্ষেত্রেও সেম, এটা ভেঙে 3 আর 4 নং 2টা নতুন শাখা হয়েছে। তাহলে এটাকে ব্লু কালারে আমরা দেখাইছি, এদেরকে আমরা এই যে নিচে সূচিত করে দিছি। ঠিক আছে, সেম কিন্তু উপরের ফর্ম আর নিচের ফর্ম সেম সেমই থাকবে, জাস্ট 2টা শাখা তাদের আলাদা হয়েছে। তাহলে টোটাল এই প্রোফেজ শেষ হওয়ার পরে আমরা এরকম শাখা ক্রোমাটিড কয়টা করে পাইতেছি? 1টা, 2টা, 3টা, 4টা। এদের নিয়েই কিন্তু আমাদের খেলা। ঠিক আছে, তো আমরা এদের নিয়ে সামনের ধাপে অগ্রসর হব। তাহলে একটা কথাই মনে রাখো, যে প্রোফেজ যখনই শুরু হবে তখন প্রতিটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ছাড়া
লম্বালম্বি বিভক্ত হয়ে দুইটা করে শাখায় বিভক্ত হয়ে যাবে। প্রথম আলাপ ক্লিয়ার। দ্বিতীয়ত, প্রোফেজেরই একটা ধাপের নাম হচ্ছে জাইগোটিন। তোমরা ইন্টারমিডিয়েট পড়ে আসছো, ডিপ্লোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডায়াকাইনেসিস। তাহলে এই জাইগোটিন উপপর্যায়ে সিনেপসিস ঘটে এবং লুপের সৃষ্টি হয়। এখন ভাই সিনেপসিস কি আর লুপ কি এটা একটু আমরা দেখার চেষ্টা করব। একটা ব্ল্যাঙ্ক পেজ নেই, এখানে দেখানোর চেষ্টা করি। দেখো, ধরো আমি 4টা দিয়ে না 2টা দিয়ে বুঝাইতেছি, হ্যাঁ, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। পরে 4টা দিয়ে আমরা করব। তাহলে ধরো তোমার কাছে একটা এই স্বাভাবিক ক্রোমোজোম ছিল, ক্যামেরা ঠিক মতো ক্যাপচার করতেছে তো? হ্যাঁ। তাহলে এই ক্রোমোজোমটা, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। এটা হচ্ছে একটা সাধারণ সিম্পল ক্রোমোজোম। এবার এই ক্রোমোজোমটাতে ধরো ইনভার্সন ঘটলো। কোথায়? এই এ বি পর্যন্ত ঠিকই রইল, এই সিডিতে যে ইনভার্সন ঘটে এটা ডিসি হয়ে গেল, ডিসি হয়ে গেল, আর ইর জায়গাতে ঠিক থাকলো। তাহলে এটা একটা কি ক্রোমোজোম? ইনভার্টেড ক্রোমোজোম। এখন যখনই প্রোফেজ শেষ করে, প্রোফেজ 1-এর শেষ করে না, ঠিক প্রোফেজ 1-এর জাইগোটিন পর্যায়ে যাবে, জাইগোটিন উপপর্যায়ে উপনীত হবে, তখন করবে কি? ক্রোমোজোমের একটা বৈশিষ্ট্য হয়েছে, তারা হোমোলোগাস ক্রোমোজোমগুলোর এই ভিন্ন বিন্যাস সহ্য করতে পারে না। চিন্তা করে, আচ্ছা যা হোক না কেন একটা এমন কিছু করতই যাতে আমার সিডির মতো তোরও সিডি হয়, এই ডিসি আমাদের ভাল লাগতেছে না। তখন শেষ পর্যন্ত তারা কোনো বুদ্ধি যখন বের করতে না পারে ভাই, তখন করে কি জানো? উপরের ক্রোমোজোমটা নিচের ক্রোমোজোমটা পেঁচায়া যায়। আগে নিচেরটা দেখো, হ্যাঁ, তাহলে নিচের যে ক্রোমোজোমটা ছিল এটা এভাবে এসে এখানে একটা প্যাচের তৈরি করে। তাহলে এই প্যাচ তৈরি করলো, যাতে হয় কি এখানে তার সেন্ট্রোমিয়ার, তাহলে এ বি ঠিকই রইল, এইখানে তার প্যাচের কারণে ক্রোমোটা উল্টে যায়, প্যাচ লেগে এসিটা এখানে চলে আসছে, ডিটা এখানে চলে আসছে, ই কিন্তু এখানে। বুঝতে পারছো? তাহলে এরকম একটা সিম্পল চিত্রে আসলে বোঝা যাবে না, বাট এভাবে বোঝার চেষ্টা করো যে এখানে মাঝে একটা লুপ বা প্যাচ সৃষ্টি হইলো, হয়ে আনুমানিক ভাবে আর কি, মানে প্রকৃতপক্ষে তো আর সি বামে চলে আসছে না, বাট প্যাচটা লাগার কারণে সির আপেক্ষিক একটা অবস্থান বাম দিকে তৈরি হয়ে যেতেছে, ডি ডান দিকে তৈরি হয়ে যেতেছে। আর উপরের যে সিম্পল ক্রোমোজোমটা ছিল সে তখন এটার উপর দিয়ে যে এইভাবে, সে কোনো প্যাচ তৈরি করে না, জাস্ট খালি মুকুটের মতো করে উপর দিয়ে ভাবে থাকে। তাহলে অ্যারোজিন এখানে এ, এখানে বি, এখানে তো সেন্ট্রোমিয়ার, আর তার তো এখানে সি আগে থেকেই আছে, এখানে ডি আগে থেকে আছে, এখানে ই আগে থেকেই আছে। যার ফলে দেখো এবার 2টা ক্রোমোজোমই, মাঝখানের নিচের ক্রোমোজোমটা জাস্ট খালি একটা লুপ সৃষ্টি হয়ে যাওয়ার কারণে উপর আর নিচের ক্রোমোজোমের এই আপেক্ষিক পজিশনগুলো কিন্তু সেম সেম হয়ে গেছে। এর সাথে এ, বির সাথে বি, সির সাথে সি, ডির সাথে ডি, ইর সাথে ই। ঠিক আছে? যেহেতু তারা সেম সেম হয়ে গেছে, সুতরাং সেক্ষেত্রে এই ঘটনাটাকেই বলা হয় সিন্যাপসিস। তাহলে এই যে সিন্যাপসিসটা ঘটলো, এটা কোন ধাপে ঘটতেছে? আমি কিন্তু তোমাদের সহজভাবে বোঝানোর জন্য কিছু কিছু কথা একটু স্কিপ করতেছি, কঠিন কথা যেগুলো পরীক্ষাতেও লাগবে না। তাহলে সিন্যাপসিসটা কোন ধাপে ঘটতেছে? জাইগোটিন ধাপে, জাইগোটিন উপপর্যায়ে। মনে রাখতে হবে কিন্তু এগুলো ইনফরমেটিভ কথাগুলো। আর সিন্যাপসিসটা সম্ভব হইতেছে কি সৃষ্টি হওয়ার মাধ্যমে? লুপ সৃষ্টি হওয়ার মাধ্যমে, লুপ সৃষ্টি। ঠিক আছে? তাহলে আমরা বলবো যে এই সিন্যাপসিস আর লুপ সৃষ্টি, এই 2টা ঘটনা ঘটতেছে কোন ধাপে? জাইগোটিন উপপর্যায়ে, জাইগোটিন উপপর্যায়ে। ওকে, তাহলে দ্বিতীয় স্টেপ কিন্তু আমাদের ক্লিয়ার। এই জিনিসটা আমি এখানে 4টা দিয়ে দেখাইছিলাম, বুঝছো? যে আমাদের তো আসলে প্রোফেজের পরে ক্রোমোজোম আর 2টা থাকে না, তারা ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায়, তখন আমরা এই যে এইভাবে প্যাচটা মূলত সৃষ্টি হয়। এখানে দেখো স্মল এবিসি দিয়ে দেখানো হয়েছে। তো 4টা থাকলেও যা কথা, 2টা থাকলে তো এক কথাই আসলে, বুঝছো? ওই এবিসি গুলাই নিচেরটাতে রিপিট হয়, ওই এবিসি গুলাই নিচেরটাতে রিপিট হয়। তাহলে এটা হচ্ছে, তাহলে মনে রাখতে হবে হচ্ছে নিচের যে ক্রোমোজোমটা ইনভার্টেডটা সেটার মাঝে লুপের সৃষ্টি হবে, আর উপরেরটা জাস্ট খালি তার উপরে একটা মুকুটের মতো বসে আপেক্ষিক পজিশনগুলো সেম সেম রাখবে। এটা হচ্ছে জাইগোটিন উপপর্যায়ের বিবরণ। আশা করি বুঝতে পারছি। ওকে, তারপরে আমরা পরের স্টেজে যেটা মনে রাখবো সেটা হচ্ছে জাইগোটিনের পরে প্যাকাইটিন উপপর্যায়। প্যাকাইটিন উপপর্যায়,
তাহলে প্যাকাইটিনে কি ঘটে দেখো, আমরা বলবো লুপের মধ্যে বা বাইরে এক বা একাধিক দ্বিসূত্রক বা ত্রিসূত্রক বা 4 সূত্রক ক্রসিং ওভার ঘটে। আর ক্রসিং ওভার ঘটলে ক্রোমোজোমীয় ব্রিজ তৈরি হয়। তোমাদের লাস্ট ক্লাসে যখন আমি কি পড়াইছিলাম, রিং ক্রোমোজোম পড়াইছিলাম এবং ডুপ্লিকেশনের কোষতাত্ত্বিক বিবরণ পড়াইছিলাম, ভাঙন জোড়া সেতু পড়াইছিলাম, তখন সেক্ষেত্রে আমরা ক্রোমোজোমীয় ব্রিজ শব্দটা পাইছি, সেখানে আমাদের যতটুকু স্মরণ আছে থাকার কথা। তো এখানে আমরা ওই ক্রোমোজোম ব্রিজে বিস্তারিত আলোচনায় যাব না, আমরা জাস্ট কি ঘটতেছে এই জিনিসটা একটু দেখি। প্যাকাইটিন উপপর্যায়ে লুপের মধ্যে বা বাইরে এক বা একাধিক জায়গাতে ক্রসিং ওভার ঘটতেছে। ক্রসিং ওভার মানে একজনের অংশ ছিল সেটা অন্য অংশের সাথে যুক্ত হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। তো এই ক্রসিং ওভার এক জায়গায় হইতে পারে, একাধিক জায়গায় হইতে পারে, যে কোনো 2টা সূত্রের মাঝে হইতে পারে, সূত্র বলতে ক্রোমোজোম আর কি, যে কোনো 3টা সূত্রের ক্রোমোজোমের মাঝে হইতে পারে, যে কোনো 4টা ক্রোমোজোমের মধ্যে হইতে পারে। তো এগুলো নিয়েই হচ্ছে মূলত আমাদের এই চ্যাপ্টারে পড়া, যে 2টা ক্রোমোজোমের মাঝে একবার ক্রসিং ওভার ঘটলে কি ঘটবে, 2টা ক্রোমোজোমের মাঝে 2বার ক্রসিং ওভার ঘটলে কি ঘটবে, 3টা ক্রোমোজোমের মাঝে 2বার ক্রসিং ওভার ঘটলে কি ঘটবে, 4টা ক্রোমোজোমের মাঝে 2বার ক্রসিং ওভার ঘটলে কি ঘটবে। এইগুলোই হচ্ছে আমাদের দেখার ব্যাপার। তো ক্রসিং ওভারটা কিভাবে ঘটে এটা দেখো। আগের আগের ধাপে কি ঘটলো, লুপ সৃষ্টি হইলো, সিনেপসিস ঘটলো। এবার এই যে নিচের চিত্রটা লক্ষ্য করো, এটা লুপও সৃষ্টি হইলো, সিনেপসিসও ঘটলো, ঘটার পরে যে এখানে আরেকটা এলোমেলো চলে আসছে। সেটা কি, এই যে লাল লাইনটা, এটার তো এই লাল বরাবর যাওয়ার কথা ছিল। তো মার্কার দিয়ে দেখায়, আঙুল দিয়ে দেখলে ঠিক বুঝতে পারবো না। এই যে রেড লাইনটা, এটা তো 2 নং ক্রোমোজোমের অংশ ছিল, এই 2 নং ক্রোমোজোমের অংশ ছিল, ক্রোমাটিডের অংশ ছিল। তাহলে এটা তো এদিকে এসে এর সাথে চলে যাওয়ার কথা ছিল, তাই না? আচ্ছা, ঠিক এই 4 নং যে ক্রোমোজোমটা, ক্রোমাটিডটা, এটা এদিকে এসে এর এই নীলটা বরাবর এদিকে চলে আসার কথা ছিল, তাই না? বাট হয়েছে কি, 2টার মাঝে চেঞ্জ হয়ে গেছে। লালটা এসে নীলের সাথে 4 নং এর সাথে যুক্ত হয়ে গেছে, নীলটা এসে এই 2 নং লালটার সাথে যুক্ত হয়ে গেছে। বুঝতে পারছি? তার মানে পরস্পরের অংশের বিনিময় ঘটছে, বিনিময় ঘটে 2জন ক্রস ওভার করছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। তাহলে এটা হচ্ছে একটা সিঙ্গেল ক্রসিং ওভার। কার কার মাঝে ঘটলো? 2 নং এবং 4 নং ক্রোমোজোমের মাঝে। 2 নং এবং 4 নং ক্রোমোজোম বা ক্রোমাটিডের মাঝে এখানে একটা সিঙ্গেল ক্রসওভার দেখানো হয়েছে। তো এরকম 2টা ক্রসওভার হইতে পারে, লুপের ভিতরে হইতে পারে, বাইরে হইতে পারে। এগুলো নিয়ে আমাদের আজকে পড়াশোনা। এবং এখন হয়তো এলোমেলো লাগতে পারে, সবটা পড়ার পরে দেখবা যে একদম গোছানো মনে হইতেছে। ওকে, কঠিন কিছুই না। আচ্ছা, তো এবার আমরা পরের টপিকে চলে যাই। তাহলে এটা ছিল হচ্ছে প্যাকাইটিন উপপর্যায়। একটু স্মরণ রাখো কিন্তু কি ঘটতেছে। তাহলে প্যাকাইটিনে সহজভাবে মনে রাখো, ক্রসিং ওভার করতেছে, ক্রসিং ওভার করতেছে। আর কি, এই ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমীয় ব্রিজ তৈরি হইতেছে। ব্রিজটা তোমরা একে দেখানোর দরকার নাই, ওইটা আঁকতে গেলে প্রশ্ন বিস্তৃতি অনেক বড় হয়ে যাবে, নাম্বারের তুলনায় অতিরিক্ত লেখা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, বইয়ে কিন্তু এই যে তোমাদের বাজারের মাশাআল্লাহ গাইড বই বলো, সহায়ক বলো, ইভেন মেইন বইও ক্রোমোজোম ব্রিজেরও চিত্র আঁকছে, মেটাফেজ একে কি ঘটে ওইটারও চিত্র আঁকছে। এত কিছুর দরকার নাই ভাই, জাস্ট তুমি এই জাইগোটিনের চিত্রটা দেখাইবা আর টেলোফেজ 2 এর চিত্রটা দেখাবো, আমরা দেখবো সামনে। দ্যাটস এনাফ, আর কিচ্ছুর দরকার নাই। ঠিক আছে, এই কোয়েশ্চেনের জন্য এনাফ। নিচে বিবরণ লিখবা, এতেই 2-3 পৃষ্ঠা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা পরের স্টেজে যাই। আমি একটু রিমাইন্ড করাই নেই তোমাদের। কি করছিলাম আমরা, প্রোফেজ শুরু হওয়ার সাথে সাথে ক্রোমোজোম বিভক্ত হয়ে 2টা করে অপত্য ক্রোমাটিড সৃষ্টি করছিল সেন্ট্রোমিয়ার ব্যতীত। আচ্ছা, জাইগোটিনে কি করছিল, সিনেপসিস এবং লুপ সৃষ্টি হয়েছিল। আর প্যাকাইটিনে এসে কি ঘটলো, ক্রসিং ওভার ঘটলো এবং ক্রোমোজোম ব্রিজের সৃষ্টি হলো। আলাপ শেষ। এরপরে আমরা পরের স্টেজে চলে যাব। পরের স্টেজটাকে বলা হচ্ছে অ্যানাফেজ 1 টেলোফেজ 1। অ্যানাফেজ একটা গতি পর্যায়ে না, আমরা মাইটোসিসে মিওসিসে দেখছি। তার মানে তখন ক্রোমাটিডগুলো বিপরীত মেরুর দিকে যাত্রা শুরু করে, ফলে যে তাদের জোড়াগুলো, ওই জোড়াগুলোতে উভয় দিক থেকে টান লাগে। এই টান লাগার ফলে তখন কি হয়, তারা পরস্পর থেকে আলাদা হয়ে যায়। যখনই আলাদা হয়ে যায় তখন ভিন্ন ভিন্ন 4টা ক্রোমোজোম খণ্ডের সৃষ্টি হয়। তাহলে টেলোফেজ 1 যখন শেষ হয়ে যায় তখন ভিন্ন ভিন্ন 4টা ক্রোমোজোম খণ্ডের সৃষ্টি হয়। আবারও বলতেছি, টেলোফেজ 1 যখন শেষ হয়ে যায়, এই এতক্ষণের যে ঘটনাগুলো ঘটলো এগুলো থেকে 4টা ক্রোমোজোম খণ্ডের সৃষ্টি হয়। টেলোফেজ 2 কি হয়,
এই যে 4টা খণ্ড তৈরি হবে, 4টা ক্রোমোজোম তৈরি হবে, এদের প্রত্যেকে উর্বর থাকবে না। কারো মাঝে দেখা যাবে কিছু অংশ ডিলেটেড, কিছু অংশ ডুপ্লিকেটেড, ওইগুলা একদম অনুর্বর বা বন্ধা হবে। এগুলা থেকে পরবর্তীকালে কোনো কাজ আর সৃষ্টি হবে না, বংশধর সৃষ্টি হবে না। আর কিছু থাকবে একদম উর্বর, ফার্টিল। বুঝতে পারছি? তাহলে এরকম কিছু থাকবে ইনভিয়েবল, মানে এগুলো বন্ধা বা নষ্ট, আর কিছু থাকবে ফার্টিল বা উর্বর। এটা গিয়ে কখন বোঝা যাবে? টেলোফেজ 2 এর পরে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ধাপগুলোর বর্ণনা। আমি একবার আবারও সামেশনে তোমাদের বলি, সেটা কি? রেডমি 15 না, এটা না, বক্স দেখার দরকার নাই, ফোন এটা তোমার আজকে নেওয়া হয়েছে। ক্যামেরা মূলত তোমাদের ক্লাস রেকর্ডের জন্য ক্যামেরা যেটা ছিল ওইটার রেজুলেশন খুব ভালো না। দোকানে গেছি, বন্ধু পরিচিত আমার যা আইডিয়া করে দিছি তার চেয়ে তোমার বলে যায় এটা ভালো, নিয়ে যাও। তো ফোন নিয়ে আসা, ভাবলাম বক্সটারে কাজে লাগাই, তার জন্য এখন এই যে এখানে একটু উঁচা করে তোমাদের দেখাইতে সুবিধা হইতেছে আর কি। ওকে, তো যা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা একটু রিভাইজ করি তাহলে কি ঘটলো। ফার্স্ট অফ অল আমরা দেখলাম হচ্ছে প্রোফেসে কি ঘটছে, একটা ক্রোমোজোম ছিল সেটা ভেঙে সেন্ট্রোমিয়ার ব্যতীত করে 2টা করে এরকম পার্ট সৃষ্টি হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা থেকে। তো ডাবল থাকলে আরো ডাবল দেখাইতাম। 2 নাম্বার আমরা দেখলাম জাইগোটিনে কি করছে, সিনেপসিস এবং লোব সৃষ্টি। ঠিক আছে। 3 নাম্বার প্যাকাইটিন, কি দেখলাম আমরা, যে একাধিক অংশের মাঝে, এই যে এটা ছিল এদিকে, এটা ছিল এদিকে, এটা ছিল উপরের দিকে, এটা ছিল এদিকে, যে তাদের মাঝে ক্রস ওভার ঘটছে। মানে সহজ কথা আমি এভাবে দেখাই, এভাবে 2টার মাঝে ক্রস ওভার ঘটলো, মানে একজন আরেকজনের অংশকে ছিনায় নিয়ে চলে গেল। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ক্রস ওভার। তাহলে ক্রস ওভার ঘটলো এবং ক্রোমোজোম ব্রিজের সৃষ্টি হলো প্যাকাইটিন উপপর্যায়ে। 4 নাম্বার আমরা দেখলাম টেলোফেজ 1, কি ঘটলো, যে 4টা করে আলাদা ক্রোমোজোম খণ্ডের সৃষ্টি হইল। তারপরে আমরা সর্বশেষ 5 নাম্বারে দেখলাম টেলোফেজ 2। এই ধাপে গিয়ে এদের কিছু এখান থেকে অনুর্বর হয়, বাতিল হয়ে যাবে, আর কিছু উর্বর হয়, উপস্থিত থাকবে। তো এবারে প্রত্যেকটা প্রসেস আমরা একটা করে টপিকে দেখার চেষ্টা করব। তো কি কি দেখবো আসলে আমরা এখন, এখান থেকে আমরা পড়বো কি কি, এই জিনিসটা একটু আমরা এবার দেখার চেষ্টা করি। আমরা এখান থেকে মূল যে পড়াটাতে এবার আমরা প্রবেশ করতেছি, 4টা পড়া পড়বো এখান থেকে আমরা। একটা হয়েছে প্যারাসেন্ট্রিক দ্বিসূত্রক একক ক্রসওভার, প্যারাসেন্ট্রিক দ্বিসূত্রক ডবল ক্রসওভার, প্যারাসেন্ট্রিক ত্রিসূত্রক ডবল ক্রসওভার, প্যারাসেন্ট্রিক 4 সূত্রক ডবল ক্রসওভার। তাহলে ক্রসিং এর সূত্রের সংখ্যা, মানে ক্রোমোজোমের সংখ্যা ধীরে ধীরে বাড়তেছে। আর একবার শুধু একক ক্রসওভার আছে, আর বাকি সবগুলোতেই ডবল ক্রসওভার আসছে। তো প্রত্যেকটাই কিন্তু বোর্ড পরীক্ষার বড় প্রশ্ন, রচনামূলক প্রশ্ন। আর পেরিসেন্ট্রিকটা এ পর্যন্ত কখনো আসে নাই, আমরা পেরিসেন্ট্রিকটা পড়াতেও যাচ্ছি না। প্যারাসেন্ট্রিক যদি পারো একটা টপিক জাস্ট খালি দেখাই দিব, সেন্ট্রোমিয়ারটা লোপের মাঝে দিয়ে দিবা, ওইটাই হয়ে যাবে পেরিসেন্ট্রিক। তো আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি। কি দেখবো আসলে আমরা, যে এই প্যারাসেন্ট্রিক দ্বিসূত্রক একক ক্রসওভারের পরে যে বংশধরগুলো তৈরি হবে তাদের কোষতাত্ত্বিক মূল্যায়ন, কতগুলো ভালো থাকবে কতগুলো খারাপ থাকবে, এটা তুমি জিনতাত্ত্বিকভাবে প্রমাণ করবা। তাহলে চলো একটা একটা করে আমরা শুরু করি। প্রথমটাকে আমরা আগে বাছাই করতেছি, প্যারাসেন্ট্রিক দ্বিসূত্রক একক ক্রসওভার। প্যারাসেন্ট্রিক দ্বিসূত্রক একক ক্রসওভার। তাহলে দেখো 2টা জিন ছিল, এদের প্রত্যেকে আবার ক্রোমাটিড করে 4টা জিনে হয়েছে। উপরের গুলোকে আমরা ক্যাপিটাল দিয়ে প্রকাশ করছি, নিচের গুলোকে আমরা স্মল দিয়ে প্রকাশ করছি। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে, আমি কিন্তু উপরের এই 2 জিনের 2বার করে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এগুলো লিখি নাই। হ্যাঁ, একটাতে লেখা আছে, মানে বুঝবা যে 2 নাম্বারটা যদি সেন্ট্রোমিয়ার থেকে আলাদা হয় না, তাহলে তারগুলো এ বি হবে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি এগুলাই হবে। নিচেও যেমন 4 নাম্বার জিনেরটা শুধু স্মল বি দিয়ে দেখাইছি, তাহলে 3এরটাও এইগুলাই হবে, যেহেতু 3 তারই অংশ। ঠিক আছে, তাহলে 3এর গুলো স্মল বি স্মল সি স্মল ডি স্মল ই স্মল এফ হবে। তাহলে আমরা শুরু করবো জাইগোটিন থেকে। তার আগে তোমরা একটা কাজ করো, স্বাভাবিক যে 2টা ক্রোমোজোম ছিল না, একটা স্বাভাবিক একটা ইনভার্টেড, এই 2টার আগে উপরে যেখানে একবার দেখাই দিও। হ্যাঁ, কিভাবে দেখাইবা, এই যে আমি দেখাই। ধরো আগে এই একটা জিন লেখলা স্বাভাবিক, তাহলে এটা এ বি
সি ডি ই এফ, নিচেরটা একটা ইনভার্টেড, তাহলে এটা হচ্ছে এ বি, পরে আমরা কেমন ইনভার্ট করছি সিডি দিয়ে, তাহলে এখানে ডি, এখানে সি, এখানে ই, এখানে এফ। তাহলে এটা হচ্ছে প্রথম তাদের অংশটা দেখায় নিলা, তারপর একটা তীর চিহ্ন দিয়ে পরের এই স্টেপটাতে চলে আসবে। বুঝতে পারছি? তাহলে প্রত্যেকটা কাজে আগে এই সাধারণ জিনটা দেখায় নেবে, এটা হচ্ছে সাধারণ, এটা ইনভার্টেড, দেখানোর পরে পরে এই স্টেপটাতে চলে আসবে, জাইগোটিনের স্টেপটাতে। তাহলে জাইগোটিনের স্টেপটাতে আমরা দেখি আসলে ঘটলো কি। জাইগোটিনে আমরা কি দেখলাম, যে সিনেপসিস ঘটে এবং কি ঘটে, লুপ সৃষ্টি হয়। তো যখন এই জাইগোটিনটা পরে প্যাকাইটিনে চলে যাবে, শুধু কিন্তু জাইগোটিন না, এই জাইগোটিনটা পরবর্তীতে যখন খালি প্যাকাইটিনে চলে যাবে, তখন তাদের মাঝে কি ঘটবে, লুপের সৃষ্টি হবে, ক্রসিং ওভার ঘটবে, প্যাকাইটিন। তাহলে প্যাকাইটিনে ধরো চলে গেল, তখন তাদের মাঝে এই যে একটা ক্রস ওভার সৃষ্টি হলো, এই যে ক্রস, এই যে ক্রস। তাহলে ক্রসটা কোন কোন জিনের মাঝে, কোন কোন ক্রোমোজোমের মাঝে তৈরি হয়েছে দেখো তো। এই যে এই লালটা মানে এটা হচ্ছে 2 নং, এই যে এই নীলটা মানে 4 নং। তাহলে এক্ষেত্রে বর্ণনায় আমরা বলে দিব যে 2 ও 4 নং জিনের ক্রোমোজোমের মধ্যে, 2 ও 4 নং ক্রোমোজোমের মধ্যে প্যাকাইটিন উপপর্যায়ে ক্রসিং ওভার ঘটে। এবং এটা কই ঘটলো বলতো, লুপের মধ্যে না বাইরে? লুপের মধ্যে কিন্তু ঘটছে। ক্রসিং ওভার দুই জায়গায় হতে পারে, এই জায়গাগুলোতে ঘটলে বলবো লুপের ভিতরে, এই জায়গাগুলোতে বা এই জায়গাগুলোতে ঘটলে বলবো লুপের বাইরে। তাহলে এক্ষেত্রে একটা ক্রসিং ওভারই ঘটলো 2 নং এবং 4 নং ক্রোমোজোমের মাঝে, এবং সেটা লুপের ভিতরে। ওকে, তো এবার আমরা এর ফলাফলটা কি তা দেখার চেষ্টা করব। মাঝখানে ওই যে মেটাফেজ বলো, ক্রোমোজোম ব্রিজ বলো, কিছু দেখানোর দরকার নাই। আমরা এবার দেখবো এদের ফলাফলটা কি হচ্ছে। চলো, তাহলে ফলাফল কোন ধাপে পাওয়া যায়, টেলোফেজ 2 এ ফলাফল পাওয়া যাবে, টেলোফেজ 2 এ। তো আমরা এটা দেখে দেখে এবার এই টেলোফেজ 2টাতে 4টা জিন আঁকবো। ঠিক আছে, আমি একটু এবার এটা নিচে নিয়ে যাওয়া লাগবে, মানে টোটালটা ক্যাপচার হবে না। হ্যাঁ, তো লক্ষ্য করো, লক্ষ্য করো এখানে আমরা দেখতেছি যে 4টা জিন তৈরি, 4টা ক্রোমোজোম আলাদাভাবে তৈরি হয়েছে টেলোফেজ 2 এ। এখন এদেরকে আমরা একটু সংজ্ঞায়িত করার চেষ্টা করব উপরের এই ক্রমটা অনুসারে। দেখো একদম সহজ, কিন্তু আমি একটু দেখাই দিই তাহলে বুঝবা। প্রথমে এখান থেকে আমার সাথে সাথে দেখো, আর একটু উপরে উঠায় নিতে পারলে এদের ভালো হইতো। ওয়েট করো একটু, সবকিছুই হোমমেড। ওকে, এইবার আশা করি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তাহলে লক্ষ্য করো, আমাদের 1 নং জিনটা ধরে অগ্রসর হবো আমরা বাম দিক থেকে। শুরুতে আছে এ, তারপরে আছে বড় হাতের বি, তারপর আছে বড় হাতের সি, তারপর আছে বড় হাতের ডি, তারপর আছে বড় হাতের ই, তারপরে বড় হাতের এফ। বলো এই জিনের কোথাও কোনো ডিলেশন, ডুপ্লিকেশন, ক্রসিং ওভার ইত্যাদি ইত্যাদি হ্যানতেন কিছু ঘটছে না। তাহলে শুরুতে আমরা এই জিনটাকে সুন্দর করে এখানে 1 নং জিন হিসেবে লিখে দিব এ, তারপরে হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে এফ। একটা ক্রোমোজোম আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, ইনভার্সনের পরে প্যারাসেন্ট্রিক ইনভার্সন, লুপ সৃষ্টি, তারপরে হচ্ছে ক্রসিং ওভার ইত্যাদির পরে একটা ক্রোমোজোম আমরা পেয়ে গেলাম। দ্বিতীয়টাতে আসি, চলো। তাহলে দ্বিতীয়টা শুরু হয়েছে এখান থেকে, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, এখান থেকে আসতেছে ক্যাপিটাল সি, বাট এখানে এসে এখানে এসে এখানে এসে সে কিন্তু তার যে লাইনে যাওয়ার কথা ছিল এই লাইনে যায় নাই। তাহলে ক্যাপিটাল সি হয়ে তারপরে চলে আসছে স্মল ডিতে, স্মল ডি, চক্রাকারে দেখো কোন দিকে যাচ্ছে, স্মল বি, স্মল এ। আবার ওপরটা দেখি আমরা, দেখো লক্ষ্য করো, ব্ল্যাক পেনটা হলে ভালো হয় বেশি। দেখো তাহলে আমাদের শুরু হয়েছিল এই যে 2 নং জিন থেকে, 2 নং ক্রোমোজোম থেকে শুরু করো, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, এই পথে আসতেছে, এটা কিন্তু ক্যাপিটাল সি, তারপরে এই দিকে চলে আসছে, তাহলে স্মল ডি, তারপরে আবার ওই দিকে আসতেছে স্মল বি, স্মল এ। এটাকে তুমি নিচের জিনে লিখবা, তাহলে এটাতে লিখবা কি লিখবো আমরা, শুরু হয়েছে ক্যাপিটাল এ দিয়ে, সেন্ট্রোমিয়ার। বলবা যে ভাই এখানে ক্যাপিটাল এ কই, বলছি তো আমি উপরের জিন আর এই জিন সমান সমান, ঠিক না? তাহলে ক্যাপিটাল এ,
ক্যাপিটাল বি, সিও ক্যাপিটাল, বাট ডিতে যে সেটা হয়ে গেছে ছোট হাতের ডি, তারপরে আবার টার্ন ওভার করে এদিকে চলে আসছে, তাহলে ছোট হাতের বি, ছোট হাতের এ, ছোট হাতের বি, তারপরে আবার কিন্তু সেন্ট্রোমিয়ার আছে মাঝখানে, হ্যাঁ, তারপরে সেন্ট্রোমিয়ার, তারপরে ছোট হাতের এ। বুঝতে পারছি? তাহলে এক্ষেত্রে আরেকটা ক্রোমোজোম সৃষ্টি হয়ে গেল। 3 নাম্বার দুটো ধরে যাও, দেখো কঠিন কিছু না, জাস্ট খালি রাস্তা ধরে ধরে অগ্রসর হবে তুমি। তাহলে 3 নাম্বারটা দেখো, প্রথমে এটা তো স্মল এর জিন, তাই না? তাহলে স্মল এ, সেন্ট্রোমিয়ার, স্মল বি এই পথে যাচ্ছিল, স্মল ডি, স্মল সি, স্মল ই, স্মল এফ। তাহলে এটা কারোর সাথে ক্রস ওভার হয় না, জাস্ট খালি লুপটাতে ঘুরে চলে আসছে। তাহলে এটা আমরা লিখে ফেলি, স্মল এ সেন্ট্রোমিয়ার, স্মল বি, তারপরে এটা স্মল ডি, স্মল সি, স্মল ডি, স্মল সি, স্মল ই, স্মল এফ, ওই যে এখানে আর কি, স্মল ই, স্মল এফ। বুঝতে পারছি? তৃতীয় জিন আমাদের লেখা হয়ে গেল। এটার মাঝখানে আর কোনো সেন্ট্রোমিয়ার আছে না। এবার লাস্ট জিন, চতুর্থ জিন, তাহলে চতুর্থ ক্রোমোজোম। তাহলে চতুর্থ ক্রোমোজোমটা আমরা এই পথে ধরে অগ্রসর হব, স্মল এ সেন্ট্রোমিয়ার, স্মল বি, যেতে থাকি স্মল ডি, এই দেখো সে কিন্তু এবার এখানে চলে আসছে, ক্যাপিটাল সি, ক্যাপিটাল বি, সেন্ট্রোমিয়ার, ক্যাপিটাল এ। ঠিক আছে? পথটা মনে আছে তো? লেখো তোমরা, আমি বলতে আসলে তোমরা লিখে ফেলবার সাথে সাথে। তাহলে হচ্ছে স্মল এ সেন্ট্রোমিয়ার, স্মল বি, ক্যাপিটাল, স্মল ডি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল বি, সেন্ট্রোমিয়ার, ক্যাপিটাল এ। এই আমরা 4টা জিন পেয়ে গেলাম। এই কোন পর্যায়ে? টেলোফেজ 2 পর্যায়ে। যে এই যে আবার জিন বলতেছি, 4টা ক্রোমোজোম পেয়ে গেলাম। তো এই 4টা ক্রোমোজোম পাইছি আমরা, এবার দেখতে হবে এদের মাঝে কোনগুলো আসলে ফার্টাইল, কোনগুলা ইনভিয়েবল, মানে কোনগুলা টিকে থাকবে আর কোনগুলা বন্ধা। তাহলে দেখো আমরা বলছি যেখানে ডিলেশন বা ডুপ্লিকেশনে কিছু একটা অংশ হারায় যাবে সেটা বাদ। তাহলে দেখো কার মাঝে প্রত্যেকটা জিন আছে, তুমি খুঁজবা যে কার মাঝে প্রত্যেকটা জিন আছে, এ থেকে এফ পর্যন্ত প্রত্যেকটা জিন, এ বি সি ডি ই এফ, কিছুই চেঞ্জ হয়েছে না। তাহলে একদম পরিপূর্ণরূপে এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা। ঠিক আছে? তাহলে এটা আমাদের থাকবে উর্বর। তারপর এটা দেখো, এ বি সি ডি, ইএফ এর কোনো অস্তিত্ব আছে না, ইএফ নাই, বরং এখানে ইএফটা ডিলিট হয়ে গেছে আর বি এটা ডুপ্লিকেট হয়ে গেছে। তাহলে এই জিনটা গ্রহণযোগ্য হবে না, এটা বন্ধ হবে। বুঝতে পারছি? তারপরটাতে আসো, এ বি সিডি থাকার কথা ছিল, সে তোমার ইনভার্ট হয়ে ডিসি হয়েছে, বাট আছে তো আছে, ইএফও আছে, তাহলে এই জিনটাও গ্রহণযোগ্য। বাট পরেরটাতে দেখো, এ বি ডি সি, ইএফ আছে নাই, তাহলে এটাও গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য না বলবা না, বলবা যে এটা হচ্ছে বন্ধা হবে বা এটা অনুর্বর হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্যারাসেন্ট্রিক ইনভার্সন হইল, অর্থাৎ সেন্ট্রোমিয়ার ব্যতীত, দ্বিসূত্রক ইনভার্সন হইল, অর্থাৎ 2 আর 4 এর মাঝখানে, 2টা ক্রোমোজোমের মাঝখানে একক ক্রসওভার হইল, মানে একটা ক্রসিং ওভার হইল, হওয়ার ফলে তার টেলোফেজ 2 এ যাওয়ার পরে আমরা যে বংশধরগুলো পাইতেছি তার মাঝে 50% হচ্ছে উর্বর, 50% হচ্ছে বন্ধা। এই ডিক্লারেশনটা তুমি দিয়ে দিতে পারলা মানেই তোমার কোশ্চেন টোটালি ফুলফিলড, অ্যান্সার হয়ে গেছে। বুঝতে পারছি? তো কঠিন কিছু, এই চিত্রটা আঁকবা, এই চিত্রটা আঁকবা, আঁকার পরে জাস্ট এই বিবরণটা দিবা। বিবরণ কেমনে দিবা যদি না পারো, তাহলে আমি গ্রুপে আজকে তোমাদের ক্লাস শেষেই সুন্দর করে সাজায় লিখে দিব না, ওভাবে লিখে ফেলবা, তাহলে তোমাদের কোশ্চেন অ্যান্সার কিন্তু শেষ। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে প্যারাসেন্ট্রিক দ্বিসূত্রক একক ক্রসওভার সমাপ্ত। এরপরে চলে যাবো আমরা পরেরটাতে। একটু রেস্ট নাও, একটু পানি খেয়ে নিই। নিচে রাখতে তোমার এতটা সফট তো লিখতে কষ্ট হয়, এটার উপরে লিখে নিই। আচ্ছা, তাহলে আমরা দ্বিসূত্রক এবং একক ক্রসওভার এটা শেষ। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দ্বিসূত্রকের মাঝে ডবল ক্রসওভার।
দেখে মাথা ওলানোর কোনো কিছু নাই কিন্তু, হ্যাঁ, সহজ জিনিস, কঠিন না। তাহলে সেম আমরা যে আগে যে জিনিসটা বলছিলাম যে স্বাভাবিক দুইটা ক্রোমোজোমকে দেখে নিবা, একটা স্বাভাবিক, একটা হচ্ছে ইনভার্টেড, যে অংশটা ইনভার্ট করছে। আমরা একটা জিনিস সবগুলা পড়ে ফেলবো ABCDF, ঠিক আছে? তাহলে এটা আমরা ডিসিটা এখানে ইনভার্টেড দেখে এটাকে দেখানোর পরে তারপরে আমরা এই জাইগোটিন প্যাকাইটিনের পর্যায়ে চলে যাব। জাইগোটিন প্যাকাইটিন, তাহলে এখানে আগেরটার সাথে পার্থক্যটা কি? আগে জাস্ট ক্রসিং ওভার ঘটছিল একটা, এটাতে ক্রসিং ওভার ঘটছে দুইটা, একটা লুপের মাঝে একটা লুপের বাইরে। বুঝতে পারছি? তাহলে এই ঘটনাটা কিন্তু আমরা সামনে যেগুলো দেখবো প্রত্যেকটাতেই লুপের ভিতরে কেবল একটা ক্রসিং ওভারই ঘটতে পারে, আর বাকি যেগুলো ঘটবে সবগুলা ঘটবে লুপের বাইরে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা তার পথগুলো ধরে আগানোর চেষ্টা করবো। তো কার কার মাঝে ক্রসিং ওভার ঘটছে এটা একটু দেখাও, কার কার মাঝে ঘটাইবা। দেখো এখানে বাইরের ক্রসিং ওভারটা ঘটছে 2 নং এবং 4 নং জিনের মাঝখানে, সরি আবার জিন বলতেছি, 2 নং এবং 4 নং ক্রোমোজোমের মাঝখানে। তাহলে 2 এবং 4 এদের মাঝে একটা ক্রসওভার ঘটলো। আবার এই দুইটা কারা কারা দেখো তো, এটা কে ছিল? এটা ছিল 4, এটা কে ছিল? 2, তাই না? তাহলে এখানে যে ক্রসওভারটা করছে এটাও কার মাঝে? 2 এবং 4 এর মাঝেই। বুঝতে পারছি? তাহলে দেখো নতুন কোন সূত্র কিন্তু এখানে যুক্ত হয়েছে না, 2 আর 4, এই জন্য এটাকে বলা হচ্ছে দ্বি সূত্র। মানে যদিও ডবল ক্রসওভার করছে বাট অন্য কোনো সূত্র এসে যুক্ত হয়েছে না, এই 2 সূত্র দিয়েই ঘটছে, 2 এবং 4 এর মাঝখানে। বুঝতে পারছি? দুইটা ক্রসওভার করছে, একটা লুপের ভিতরে একটা লুপের বাইরে। আশা করি বুঝাইতে পারছি। ওকে, তাহলে এবার কাহিনীটা কি ঘটলো একটু আমরা দেখার চেষ্টা করি। তাহলে সেম একই সিস্টেম, জাস্ট তোমরা এবি ধরে আগাইতে থাকবা। 1 নং ক্রোমোজোম, বলো কোনো পার্থক্য আছে এর মাঝে? না, একদম সিম্পল। তাহলে এ সেন্ট্রোমিয়ার, বি সি ডি ই এফ, এটা হচ্ছে 1 নং, ঠিক আছে? একদম এখানে দেই না। 2 নাম্বার ঘরে দেখো এবার কিন্তু এই যে এখান থেকে ক্যাপিটালে দিয়ে শুরু হয়েছে। তাহলে দেখো ক্যাপিটাল এ সেন্ট্রোমিয়ার, স্মল ভি, স্মল ডি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল বি, সেন্ট্রোমিয়ার, স্মল এ। ওকে, টোটাল গতিপথটা লিখো, তোমরা লিখো ক্যাপিটাল এ সেন্ট্রোমিয়ার, স্মল ভি, স্মল ডি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল বি, সেন্ট্রোমিয়ার, স্মল এ। ওকে, তাহলে 2 নং এর গতিপথ আমাদের শেষ। 3 নং পথ ধরে অগ্রসর হও। 3 কিন্তু এখানে কোনো ক্রসওভারে নাই, হ্যাঁ, এটার মাঝখান দিয়ে অতিক্রম করে চলে গেছে। তাহলে 3 ক্যাপিটাল এ সেন্ট্রোমিয়ার, সরি স্মল এ, এটা তো এই জিনের অংশ, স্মল এ সেন্ট্রোমিয়ার, স্মল ভি, স্মল ডি, স্মল সি, স্মল এফ। ওকে, তাহলে আমরা লিখি একটু স্মল এ সেন্ট্রোমিয়ার, স্মল ভি, ডি, সি, ই, এফ। ওকে, তারপরেরটা এখানে আবার ওটা 2 বার ক্রসওভার করছে, তাহলে 4 নং ক্রোমোজোম ধরে অগ্রসর হও। স্মল এ সেন্ট্রোমিয়ার, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, স্মল ডি, স্মল বি, দেখো কয় চক্কর নেয়, সেন্ট্রোমিয়ার এ। তাহলে কি কি ঘটলো? স্মল এ সেন্ট্রোমিয়ার, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, স্মল ডি, স্মল বি, সেন্ট্রোমিয়ার, ক্যাপিটাল এ। ঠিক আছে তো? ওকে, তাহলে এখন আমাকে বলো যে এই যে 4টা বংশধর তৈরি হইল, 4টা জেনারেশন তৈরি হইল ক্রোমোজোমের, তাদের মধ্যে গ্রহণযোগ্য কে কে, গ্রহণযোগ্য নয় কে কে, তোমরা দেখলে বুঝতে পারো। সহজ কথা, যেগুলোর মাঝে ইএফ সহ আছে প্রত্যেকটা আছে গ্রহণযোগ্য, আর বাকি দুটো ডিলেশন ডুপ্লিকেশনের কারণে গ্রহণযোগ্য না। তাহলে এই যে ডবল ক্রসওভার ঘটলো দ্বিসূত্রক ক্রোমোজোমের মাঝখানে, দ্বিসূত্রক তোমার একটা ডবল ক্রসওভার প্যারাসেন্ট্রিক ঘটলো, এর ক্ষেত্রে আমরা দেখতেছি কি 50% হচ্ছে উর্বর আর 50% হচ্ছে ইনভিয়েবল, অর্থাৎ বন্ধা। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে যতবারই এই প্যারাসেন্ট্রিক ইনভার্সন ঘটতেছে, সেটা দ্বিসূত্রক হোক, একসূত্রক হোক, সিঙ্গেল ক্রসওভার হোক, ডবল ক্রসওভার হোক, প্রতিবারই আমরা দেখতেছি যে সেক্ষেত্রে কি হইতেছে, যে জেনারেশনটা অর্ধেক বন্ধা হয়ে যেতেছে আর অর্ধেক টিকে থাকতেছে। ওকে, আরো টেস্ট করি আমরা।
তাহলে আমরা দুইটা কিন্তু শেষ, এই যে আমরা যে লিস্টটা দিয়েছিলাম এর মাঝে এটা এবং এটা পড়া শেষ। পরেরটা চলে আমরা ত্রিসূত্র। এবার কিন্তু সূত্র তিনটা, 3 সূত্রের মাঝে ক্রস করবে। চলো মাথাটাকে আরেকটু ঠান্ডা করে বসি আমরা। প্যারাসেন্ট্রিক ত্রিসূত্রক ডবল ক্রসওভার। তাহলে এটার ক্ষেত্রে ডবল ক্রসওভার মানে ক্রস কিন্তু দুইটাই ঘটবে, ক্রস আবার তিনটা খুঁজছো না যে ভাই এটা তো ত্রিসূত্রক, তাহলে ক্রস আর একটা কই না ভাই, ক্রস দুইটাই, ক্রস তিনটা হয় না, ক্রস দুইটাই হবে, বাট সূত্র জড়িত হয়ে যাবে এখানে তিনটা। কেমনে দেখো একটু, এই যে একটা ক্রস ঘটলো এটা লুপের মাঝখানে, এই ক্রসটা ঘটলো লুপের বাইরে, তাহলে একটু মিলাই আমরা কার কার মাঝে ক্রস করছি। লুপের বাইরের ক্রসটা হচ্ছে 2 নং আর 3 নং ক্রোমাটিডের মাঝখানে, তাহলে 2 আর 3 বিজড়িত হয়েছে। আবার লুপের মাঝখানের যে ক্রসটা করছে এটা কার কার মাঝখানে দেখো তো, এই যে দিক থেকে যদি শাখা প্রশাখা খুঁজো একটা 3, আর এদিক থেকে যদি শাখা প্রশাখা খুঁজো এটা কার, এদিকে চলে আসতেছে, এটা আসলে কার অংশ ছিল, দেখি এটা হচ্ছে এদিকে চলে গেছে, এটা হচ্ছে বি, এদিক দিয়ে চলে গেছে 2 নং, এটা হচ্ছে 3, এদিক দিয়ে সে এদিকে চলে গেছে, এটা হচ্ছে 4। আচ্ছা এটা আসলে 4-এর অংশ ছিল, 4-এর অংশ ছিল, তাহলে এটা হচ্ছে এই তোমার মূলত 2 নং আর 4 নং এর মাঝখানে ক্রস করছে, বুঝছি। এখান থেকে মিলালে আবার এটা হবে না, যখন তুমি এভাবে ধরতেছো তখন দেখতে হবে যে এটা কয় নং অবস্থানে ছিল, এটা হচ্ছে 2 নং এবং 4 নং এর মাঝে ক্রস করছে, ঠিক আছে। 2 নং এবং 4 নং এর মাঝে ক্রসওভার ঘটছে। ক্রসওভার ঘটার পরের ইমেজটা তো আমরা এখানে দেখতেছি, যার জন্য আর কি আমরা কার কার মাঝে ঘটতেছে এটা ঠিক এখন নিরূপণ করতে পারতেছি না, ভালো লাগবে। বাট আমরা যদি ক্রসওভার ঘটার আগের পজিশনটা তাদের দেখতাম তাহলে বুঝতে পারতাম যে 2 আর 4 এর মাঝে এখানে ক্রসওভার ঘটছে। তাহলে বাইরেরটা 2 3 এর মাঝে, ভিতরেরটা 2 4 এর মাঝে, তাহলে আমরা এখন বলো টোটাল কয়টা সূত্র এখানে জড়াইতেছে, 2 3 4, 3টা সূত্র একসাথে জড়াই যাইতেছে, এই জন্য এটাকে বলা হয় ত্রিসূত্রক ডবল ক্রসওভার। বুঝতে পারছি? ওকে, তোমরা আরেকটু ভাষায় সুন্দর করে মিলাই নিবা। তা আমরা আমাদের মূল কাজে লেগে পড়ি, এটা জাইগোটিনের পাশে প্যাকাইটিনও লাগবা। লুপটা মূলত জাইগোটিনে তৈরি হয় আর ক্রসওভারটা প্যাকাইটিনে ঘটে। তাহলে এখন আমরা টেলোফেজ 2 চলে যাই, দেখি ক্রোমোজোমগুলো কি কি তৈরি হবে। তাহলে এ সেন্ট্রোমিয়ার, বি এটা আগের মতোই আছে, সি ডি ই এফ প্রথমটা আগের মতোই থাকে, এ সেন্ট্রোমিয়ার, বি সি ডি ই এফ। এই কথা যে কইছি এটা তো আবার আমল করো না যে সবটি প্রথমটা আগের মতোই থাকে, একটু পরে 4 সূত্রটা যে দেখবো প্রথমটা উল্টে গেছে, তখন পরীক্ষার যে যদি এই কথাটা মনে থাকে খালি স্যারের এটা স্যার তো কইছেন প্রথম জিন তো প্রথম ক্রোমোজোম তো সবসময় আগের মতোই থাকে, পরে তো বল করে লেখা কইবা যে একটা কথাই স্মরণ আছে তেলে ক্লাসের মাঝখানে, এমন কিন্তু করা যাবে না। হ্যাঁ, তাহলে আমরা যেটাতে যা হয় তাই দেখবো, এটাতে প্রথমটা আগের মতোই আছে। দ্বিতীয়টাতে যাই, দেখো দ্বিতীয়টাতে ক্যাপিটাল এ সেন্ট্রোমিয়ার, স্মল বি, স্মল ডি, স্মল সি, স্মল ই, স্মল এফ। তাহলে লেখো ক্যাপিটাল এ সেন্ট্রোমিয়ার, ওই লিখতেছি ক্যাপিটাল এ সেন্ট্রোমিয়ার, তারপরে স্মল বি, তারপরে স্মল ডি, তারপরে স্মল সি, স্মল ই, স্মল এফ। ওকে, এরপরে আমরা যাই 3 নাম্বারটাতে, এটা ধরে অগ্রসর স্মল এ সেন্ট্রোমিয়ার, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, স্মল ডি, স্মল বি, স্মল এ, অগ্রসর স্মল এ সেন্ট্রোমিয়ার, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, স্মল ডি। এইটি কিন্তু এই যে এটা এইখানে না, এটিটা হচ্ছে এইখানে, এখানে এখানে, ঠিক আছে। তাহলে এই সোজা হবে, তাহলে স্মল ডি, তারপরে স্মল বি, স্মল এ, এই যে এই সূত্র বরাবর চলে আসছে, ঠিক আছে। তারপরে 4 নাম্বারটা এখানে একটু এলোমেলো হয়েছে কিনা দাঁড়াও দেখি আবার। এই 3 যখন আমরা অগ্রসর হয়েছিলাম তাহলে এটা শুরু হয়েছিল এখান থেকে, স্মল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, স্মল ডি, স্মল বি, স্মল এ। তাহলে আমাদের এখানে কিন্তু একটা মানে উল্লেখযোগ্য ঘটনা ঘটছে, আমাদের কিন্তু আর এই 4 নং শাখাটা বাকি নাই, 3ই কিন্তু ঘুরে 4 হয়ে এখানে চলে আসছে। বুঝতে পারছো? এবার তুমি তাহলে 4 নং শাখাটা মিলাইবা কোন জায়গা থেকে? মিলাইবা হচ্ছে এইদিকে দেখবা কারা বাকি আছে, যে এইদিকে কারা বাকি আছে, ওইটাই 4 নং শাখা হয়ে যাবে। তাহলে মিলাও তো একটু, এই যে এই শাখাটা, এই যে এটা, এটার জন্য কিন্তু আমরা শুরুতে নিরূপণ করতে পারতেছিলাম না, এই যে এইটা, এইটা, এইটা,
বুঝতে পারছি? তাহলে দেখো কেমন ক্রসিং ওভার ঘটলো, দুইটা শাখা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে একদম। ঠিক আছে, তাহলে এইখানে যে আবার এটাতে আমরা বিয়ে আনছিলাম না, এখানে কিন্তু বির পরে এখানে আরেকটা সেন্ট্রোমিয়ার আছে, এটা দিতে মনে নাই, এই যে এটা বির পরে সেন্ট্রোমিয়ার পরে। আচ্ছা, তাহলে এই ঘরের আমরা ঘরটা তাহলে কেমন হিসাব করবো? এইটা থেকে হিসাব করবো, এটা এটা এটা। তাহলে যেহেতু 4 নং প্রান্ত, তাহলে আমরা শুরু করব এদিক থেকে, কারণ এটা তো লাস্ট পার্ট, শুরু হবে এদিক থেকে। এদিক থেকে বলো ক্যাপিটাল এফ, ক্যাপিটাল ই, তারপরে ক্যাপিটাল ডি, স্মল সি, স্মল ই, স্মল এফ। বুঝতে পারছি? তাহলে ক্যাপিটাল এফ, ক্যাপিটাল ই, ক্যাপিটাল ডি, স্মল সি, স্মল ই, স্মল এফ। কোনো সেন্ট্রোমিয়ার নাই, একদম টোটালি সেন্ট্রোমিয়ার নাই, এসেন্ট্রিক বলা হয় এটাকে। বুঝতে পারছি আমার কথা? তাহলে দেখেন আবার ওই যে এই লাইনটা দেখো, ক্যাপিটাল এফ, ক্যাপিটাল ই, ক্যাপিটাল ডি, স্মল সি, স্মল ই, স্মল এফ। বুঝতে পারছি? তো এই লাইনটা আমরা লিখে ফেললাম, কোনো সেন্ট্রোমিয়ার। এটা তো একদম দেখাতেই বাদ, এ বি সি ডি বি এটাও বাদ, এফ নাই, এই দুইটাতে আছে, এই দুইটা গ্রহণযোগ্য। আলটিমেটলি যে দেখো দুইটাই গ্রহণযোগ্য হইতেছে আর দুইটাই বাতিল হইতেছে, তার মানে 50% এখানেও বন্ধা আর 50% হচ্ছে উর্বর। তাহলে সেম ফলাফলই কিন্তু আমরা পাইতেছি। ডাবল ক্রসওভার 3 সূত্রের মাঝে করলে আমরা সেম ক্রসওভার পাইতেছি, সেম ফলাফল পাইতেছি। ঠিক আছে, এবার লাস্টেরটা আমরা দেখে ফেলি, এটা হচ্ছে 4 সূত্রক। লেটস সি। তো মনে প্রশ্ন থাকবে তোমাদের যে চিত্রগুলো আঁকবো কেমনে, সর্বনাশ। তো চিত্র আঁকার জন্য একটা টেকনিক আমি শেষে দেখাই দিব। তোমরা তো পেন্সিল আঁকবা, তোমরা তো কালার পেন আঁকবা না, তো সহজ ভাবে পেন্সিল দিয়ে আঁকা যাবে। আচ্ছা, একটু তাহলে দেখি, এটা হচ্ছে 4 সূত্র, তার মানে এখানে 4টা সূত্র বিজড়িত হবে। ঠিক আছে, কোন সূত্রে বাদ থাকবে না। দেখো এখানে কেউ ক্রসওভারের বাদ নাই। এই যে 1 নং সূত্র এখানে ক্রসওভার লিপ্ত হয়ে গেছে, এই যে 2 নং সূত্র ক্রসওভার লিপ্ত, 3 নং সূত্র ক্রসওভার লিপ্ত হয়ে গেছে, 4 নং সূত্র এই যে ক্রসওভার লিপ্ত হয়ে গেছে, তার মানে কেউই বাদ নাই। সহজ কথা বলতে গেলে এখানে আমরা কে কার সাথে হচ্ছে দেখানোর দরকার নাই। 1 2 3 4 প্রত্যেকটার সাথে আমাদের এখানে ক্রসওভারে লিপ্ত হয়ে গেছে, তার মানে এখানে 4টা সূত্রই ক্রসওভার লিপ্ত। বাট ক্রসওভার ঘটছে কয়টা? 2টা, একটা লুপের মাঝখানে, একটা লুপের বাইরে। তাহলে একটু আমরা এর পদঘাটটা দেখার চেষ্টা করি। চলো প্রথম পদ বরাবর অগ্রসর হই আমরা। ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, এই যে ভাইয়ার কথা কিন্তু এবার মিথ্যা হয়ে গেছে, প্রথমটা সবসময় সমান থাকে তা কিন্তু না, এখানে এসে ক্রস হয়ে গেছে। ক্যাপিটাল সি পর্যন্ত আসার পরে স্মল ডি, স্মল বি, সেন্ট্রোমিয়ার, স্মল এ। ঠিক আছে, লেখেন তাহলে ক্যাপিটাল এ সেন্ট্রোমিয়ার, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, স্মল ডি, স্মল বি, সেন্ট্রোমিয়ার, স্মল এ। সেকেন্ড পোর্শনটা দেখো, ক্যাপিটাল এ সেন্ট্রোমিয়ার, স্মল বি, স্মল ডি, স্মল সি, স্মল ই, স্মল এফ। ওকে, তাহলে আমরা লিখবো হচ্ছে ক্যাপিটাল এ সেন্ট্রোমিয়ার, স্মল বি, স্মল ডি, স্মল সি, স্মল ই, স্মল এফ। ওকে, তারপর আবার দেখো আমরা পরের লাইনে অগ্রসর হই 3 বরাবর। স্মল এ সেন্ট্রোমিয়ার, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই, ক্যাপিটাল এফ। এটা কিন্তু এখানে ক্রসে লিপ্ত হয় না, সরাসরি যেদিক দিয়ে চলে গেছে মুকুটের মতো। তাহলে লিখতেছি আমরা ক্যাপিটাল স্মল এ সেন্ট্রোমিয়ার, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই, ক্যাপিটাল এফ। ওকে, তারপরে লাস্ট সাইন স্মল এ সেন্ট্রোমিয়ার, স্মল বি, স্মল ডি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ। লেখো স্মল এ সেন্ট্রোমিয়ার, স্মল বি, স্মল ডি, পরে এখানে যে এইভাবে চলে গেছে স্মল সি, ক্যাপিটাল বি, সেন্ট্রোমিয়ার, ক্যাপিটাল এ। তাহলে বলো কে কে গ্রহণযোগ্য হইতেছে? দেখি তো আমাদের পরিসংখ্যানকে ভুল প্রমাণ করে দিতে পারে কিনা, যেখানে কি 50%-এর কম বেশি হয়ে যেতে পারে কিনা। এ বি সি ডি বি এ, ইএফ না, গ্রহণযোগ্য না। এ বি ডি সি ইএফ আছে, গ্রহণযোগ্য। এ বি সি ডি ইএফ আছে, গ্রহণযোগ্য। এ বি ডি সি বি এ গ্রহণযোগ্য না, ইএফ নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতেছি 50% হচ্ছে বন্ধা আর বাকি 50% হচ্ছে উর্বর। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা প্রমাণ করতে বলে দেখাও যে প্যারাসেন্ট্রিক ডবল ক্রসওভারে সবসময় 50% বন্ধা এবং 50% উর্বর বংশধর পাওয়া যায়, তাহলে এটা কি অন্য কিছু? তখন তো আসমানতে পড়ো তোমরা, সর্বনাশ করছে, এটা তো পড়ছি না। হ্যাঁ, তাহলে এই কাজ কিন্তু করা যাবে না। হ্যাঁ, আসলে কোয়েশ্চেন এই জন্য আমাদের টপিক ওয়াইজ পড়তে হয়। তাহলে একটা টপিক থেকে তুমি 4-5 ধরনের কোয়েশ্চেন আনসার করতে পারো। এই যে সেম আরেকটা কোয়েশ্চেন, তোমরা আজকে যদি আমাদের ইয়াটা ক্লাস কি বলে যে কোর্স প্ল্যানটা দেখো, যে দেখবা হ্যাঁ এই কোয়েশ্চেন তো পড়ছি না, এটা তো পড়ছি না,
কোশ্চেনটা কি বলা হয়, ইনভার্সন ক্রসওভার দমনকারী ব্যাখ্যা করো। ইনভার্সন ক্রসওভার দমনকারী ব্যাখ্যা করো। আচ্ছা, তো এই ব্যাখ্যাটা কেমনে করবা? ক্রসওভার হওয়ার ফলে 4টাই উর্বর বংশধর সৃষ্টি হওয়ার কথা ছিল, বাট আমরা দেখতেছি 50% নষ্ট হয়ে যেতেছে। তার মানে ক্রসওভারের মূল কার্যক্রমটাকে সে দমন করে দিচ্ছে। তো একটা যে কোনো উদাহরণ দিয়ে তুমি যেটা সিম্পল ছিল একদম শুরুরটা, ওইটা দিয়ে দেখা দাও যে এক্ষেত্রে 100% হওয়ার কথা ছিল, 50% হইতেছে। এটা কেন? ইনভার্সনের কারণে। তাহলে ইনভার্সন ক্রসওভারটাকে দমন করে দিতেছে, তার পুরোপুরি ক্ষমতাটাকে প্রকাশ করতে দিতেছে না, এই জন্যই ইনভার্সন ক্রসওভার দমনকারী। কি লেখা যাবে না ব্যাখ্যা? তাহলে কি আলাদা করে এটা কোনো কোয়েশ্চেন শেখার প্রয়োজন আছে? না। তো ওকে, আমাদের আজকের পাঠ বা পড়া কিন্তু এ পর্যন্তই ছিল। ওকে, তো এখন কথা হচ্ছে তোমরা চিত্রটা কেমনে সহজে আঁকতে পারো, একটা আমি আইডিয়া দিই। আমি তোমাদের আইডিয়াটা যেটা দিব সেটা হচ্ছে, আমি তখন কালার পেন, পেন্সিল না, এখানে কালার পেন দিয়ে এঁকে দেখাচ্ছি, তোমরা পাশে পেন্সিল দিয়ে আঁকবা। পেন্সিল দিয়ে আরো সহজ। ওয়েট, আচ্ছা, তো আমি এখানে চিত্রগুলো আঁকতে 2 কালার পেন ইউজ করছি, একটা রেড একটা ব্লু। তো শুরুতে তুমি কি করবা জানো? একদম নিচের দিকে 4 নং জিনটা এঁকে ফেলবা, 4 নং ক্রোমোজোমটা এঁকে ফেলবা। আজকে কেন যে ক্রোমোজোমটা খালি জিন বলতেছি, এবং তোমরা জানো যে এই 4 নং ক্রোমোজোমটা অবশ্যই লৌপ আকারে সৃষ্টি হবে। বুঝতে পেরেছ আমার কথা? তাহলে 4 নং ক্রোমোজোমটা লৌপ আকারে এঁকে ফেলবা। তারপরে এটার এখানে একটা সেন্টার আছে, এটা 3 ধরলাম আমরা, হ্যাঁ 3 নং আঁকলা। এটা এখানে একটা সেন্ট্রোমিয়ার দিবা, এখান থেকে আরেকটা ক্রোমোজোম এরকম লৌপ আকারে এঁকে ফেলবা। তাহলে এটা কত গেল? 3 নং এবং 4 নং। ওকে, এই দুইটা আগে এঁকে শেষ করবা। করার পরে তোমার লোপের টাকা শেষ করে টুপিটা দিতে তার কোনো সমস্যা নাই। এভাবে নে, এই এভাবে নে, এই। বুঝতে পারছি? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এটা হচ্ছে সিম্পল, মানে যখন তোমার জায়গোট এনেছিল। এখন তুমি পরে ক্রসওভার অনুযায়ী সিদ্ধান্ত নিবে যে কার কার মাঝে ক্রস ঘটবে। তোমার তো পেন্সিল থাকবে, তোমার তো মার্কার থাকবে না। তুমি কি করবা? ধরো এখানে বললো যে 2 আর 4 এর মাঝে ক্রসওভার, তখন তুমি কি করবা? যে এই অংশটা যে এখান থেকে এইরকম করে দিবা। আমি তো বুঝতে পারতেছি না, জাস্ট তুমি খালি দেখাই দিবে এরকম। ধরো বাইরে তোমার 2 আর 4 এর মাঝে ক্রসওভার দরকার, তাহলে এখানে এরকম করে দিবা। বুঝতে পারছি? আর যে উপর থাকতে যেতে কিন্তু একটু উল্টা পাল্টা লাগবে। আমি যেমন আঁকাইলাম এটা আঁকলে তোমাদের সহজ লাগবে। আবার দেখাই দিই। প্রথমে কি করবা? 3 নং যে ক্রোমোজোমটা আছে এটা একটা লৌপ আকারে এভাবে এঁকে ফেলবা। তারপরে 4 নংটা এরকম লৌপ আকারে একটা এঁকে ফেলবা। লুপ বুঝো তো? মানে এরকম এসে এই 4 নংটা এরকম এসে এই। আর এগুলো হাত দিয়ে আমি তো ফ্রি হ্যান্ড রাখতেছি, তোমরা একটু স্কেল টেল ধরে সুন্দর করে রাখবা। আর তারপরে উপরের দুইটা হচ্ছে এইভাবে টুপি। ওকে, সেন্ট্রোমিয়ার দিতে ভুলো না, এটা কিন্তু ভুল করো তোমরা। এই যে আমি এটা সেন্ট্রোমিয়ার দিই নাই, সেন্ট্রোমিয়ার দিতে ভুলবা না। ঠিক আছে? ওকে, আরেকটা ব্যাপার একটু তোমাদের আমি দৃষ্টি আকর্ষণ করব। আমরা যে বেশ কয়েকটা দেখলাম, ইনভার্সন দেখলাম, আমি সবটি একসাথে করি, একটু ওয়েট করো। একটা, দুইটা, তিনটা, 4টা। তাহলে দেখো আমাদের 1 মিনিট। হ্যাঁ, তাহলে দেখো একমাত্র ত্রিসূত্রকটা বাদে, যেটা কিন্তু ত্রিসূত্রকেরটা, হ্যাঁ, একমাত্র এই ত্রিসূত্রকেরটা বাদে বাকি প্রত্যেকটাতেই কিন্তু 2টা করে ডাইসেন্ট্রিক ক্রোমোজোমের সৃষ্টি হয়েছে। ডাইসেন্ট্রিক মানে 2টা সেন্ট্রোমিয়ার। যেমন এটা হচ্ছে দ্বিসূত্রকেরটা, দেখো এই যে এটার মাঝেও 2টা সেন্ট্রোমিয়ার আছে, এটার মাঝেও 2টা সেন্ট্রোমিয়ার আছে, তাহলে 2টা ডাইসেন্ট্রিক সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের সৃষ্টি হয়েছে। ঠিক আছে? এটা দ্বিসূত্রক একক ক্রসওভার প্রথমটা। দেখো এখানেও কিন্তু 2টা সেন্ট্রোমিয়ার, তাহলে 2টা ডাইসেন্ট্রিক ক্রোমোজোমের সৃষ্টি হয়েছে। 4 সূত্রকটার মাঝে দেখো, এটার মাঝেও দেখো এই যে 2টা, এই যে 2টা, তাহলে 2টা ডাইসেন্ট্রিক ক্রোমোজোমের সৃষ্টি হয়েছে। বুঝতে পারছি? বাট ত্রিসূত্রকের ক্ষেত্রে একটা যেহেতু একদম আলাদা হয়ে গেছিল, যে এদিকে একদম আলাদা হয়ে গেছিল, এদিকে আলাদা হয়ে গেছে। তোমরা আবার এটা একে দেখো, হ্যাঁ, ত্রিসূত্রকটা তোমরা আবারও একে দেখবা। ড্রয়িং এ কোনো ভুল টুলও হতে পারে, তোমরা একটু ত্রিসূত্রকটা আবারও একে দেখবা। দেখার পরে দেখবা যে এখানে আসলে ডাইসেন্ট্রিক কয়টা থাকে। তাহলে ডাইসেন্ট্রিক আমার এখানে কিন্তু একটা ক্রোমোজোম আসলো। ঠিক আছে? তো এটা তোমরা একটু জাস্টিফাই করার চেষ্টা করবো, যেহেতু সবগুলো কাজ করতেই আসো। আর হোমওয়ার্ক কি করবা তা আমি বিস্তারিত টেলিগ্রাম গ্রুপে এবং ফেসবুক গ্রুপে এখনই লিখে দিচ্ছি ক্লাস আপলোড করার পরেই। তো আর সময় আজকে নিচ্ছি না, ভালো থাকি সবাই, আসসালামু আলাইকুম।